অন্তরা নিজেকে সামলে নিল। ব্যাগ থেকে একটা মাস্ক বের করে দ্রুত পরে নেয়। এরপর গেটের বাইরে পা রাখে। গেটের বাম পাশে গিয়ে দাঁড়ায় অন্তরা। ইরফান এখনো মাথা নিচু করেই কারোর সাথে কথা বলছে, বা হাত প্যান্টের পকেটে। অন্তরা কতক্ষণ যে তাকিয়ে রইল ইরফানের দিকে। ইরফান কথা বলতে বলতে একবার কলেজ গেটের ভেতরে তাকায়। মায়রাকে হেঁটে যেতে দেখলো, চোখ সরালো না। মায়ের দিকে চেয়েই ফোনে কথা বলতে লাগলো। মায়েরা ক্লাসরুমের ভেতর চলে গেলে ইরফান সামনে এগোয়। অন্তরা নিশ্চুপ চোখে ইরফানের পানে চেয়ে রইল। ইরফান তাকে পাশ করে সামনের দিকে এগিয়ে যায়। অন্তরা তাকিয়ে রইল। ইরফানকে যতক্ষণ দেখা যায় দেখলো মেয়েটা। চোখ জোড়া আবারও ঝাপসা হলো। ইরফান আশেপাশে একবারের জন্য তাকায়নি। এটা দেখে অন্তরা ঝাপসা চোখেই একটু হাসলো, বিড়বিড় করলো, একটুও বদলাওনি ইরফান। ভাবনার মাঝেই অন্তরার ফোনে কল আসে। মেয়েটা কয়েকবার পলক ঝাপটায়, এরপর দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে তার বাবা জানায় তিনি অন্তরার বাসার সামনে দাঁড়িয়ে আছেন। অন্তরা হতাশার নিঃশ্বাস ফেলে। এখন সে কিভাবে যাবে, তার তো ক্লাস আছে। বাবাকে একটু অপেক্ষা করতে বলে কল কেটে দেয়। এরপর তার ছোট বোন নুসরাতের কাছে কল করলে কল রিসিভ হওয়ার সাথে সাথে নুসরাত জানায় তার ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নুসরাতকে তার কলেজের সামনে আসতে বললে সে বলে অন্তরা যেন কষ্ট করে দিয়ে আসে, সে গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছে। অন্তরা উপায় না পেয়ে নুসরাতের ভার্সিটির দিকে এগিয়ে যায়। হঠাৎ মাথায় আসলো ইরফান এখানে কেন এসেছিল। কথাটা ভাবতেই একটু অদ্ভুত লাগলো। আবার ভাবলো কাজ থাকতেই পারে, সে তো জানে না। কত বছর হয়ে গেল যোগাযোগই নেই। নিজেকে সামলে নিয়ে দ্রুত পা চালায়। ফারা ক্লাস শেষে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সামনে শুদ্ধকে দেখে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে। পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ ফারার সামনে দাঁড়িয়ে যায়। ফারা আবারও শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আবারও একই কাজ করে। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মৃদু হেসে বলে, ক্লাস করে যাবে, এসো। ফারা শক্ত গলায় বলে, আমি তোমার ক্লাস করব না, সরে দাঁড়াও। শুদ্ধ ফারার দিকে একটু এগিয়ে এসে বলে, আমার তোমাকে মারাত্মক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফারা পাখি। কেনাই? ফারা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে, তুমি সরে দাঁড়াও তো, মায়েরা এসেছে, ওকে আমাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবো। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ফারা তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো না। তুমি জানো স্বামী মেয়েটা ভীষণ ভালো, ওর ব্যবহার এত অমায়িক। ফারা অবাক হয়ে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ মোটেও মজা করছে না। শুদ্ধ আবারও মৃদু হেসে বলে, স্বামীর মতো মেয়েকে যে কেউ পছন্দ করবে, কিন্তু ফারা মৃদু হেসে বলে, বুঝেছি শুদ্ধ ভাইয়া, তোমার জন্য শুভ কামনা। তোমার হবু বউ এত ভালো মানুষ, তোমাকে আর দুঃখ ছুতে পারবে না। ফারার মুখে ভাইয়া ডাক শুনে শুদ্ধ বিরক্ত হলো। ফারা হাত টেনে বলে, ফারা, আমি যা বলি সবসময় তার উল্টোটাই তোমাকে বুঝতে হয়। কথাটা বলেই আশেপাশে তাকিয়ে ফারার হাত ছেড়ে দিল। ফারার চোখ পানিতে টইটম্বর, মাথা নিচু তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারা মাথা নিচু করেই নীরবে ক্লাসরুমে গেল। শুদ্ধ একটু হাসলো, অতঃপর সেও ক্লাসরুমে প্রবেশ করে। ফারা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শুদ্ধ ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে ফারার দিকে তাকায়। মেয়েটা একবারও মাথা তুলে তাকায়নি। শুদ্ধ কথা বলতে বলতে ফারা পাশে এসে দাঁড়ায়। ফারার খাতায় নজর করে দেখলো ফারা পুরো খাতায় লিখে ভরে ফেলেছে, শুদ্ধ ভাই তুমি আমার। শুদ্ধ এটা দেখে না হেসে পারল না, তবে শব্দ করে হাসলো না। শব্দহীন হেসেই সামনে চলে যায়। ক্লাস শেষে ফারা ক্লাসরুম থেকে বের হলে শুদ্ধকে আবারও তার সামনে দাঁড়াতে দেখে মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে, আমার রুমে এসো। ফারা মাথা নিচু করে বলে, মায়েরা ওয়েট করছে আমার জন্য। শুদ্ধ ফারার পেছনে দাঁড়িয়ে বলে, ইরফান গিয়েছিল মায়েরার কাছে, তুমি এসব চিন্তা ঝেড়ে আমার রুমে এসো, স্বামীকে একবার ডাকলেই চলে আসে। ফারা পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে, চোখ জোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, বেশি ভালোবাসা রাখার পাত্র অর্ডার করতে হবে বলে মনে হচ্ছে, আমি তো রাখার জায়গা পাচ্ছি না। ফারা এবারও কিছু বলল না, মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে, তুমি জানো তো আমি কেমন, তবু এই মিথ্যে কথাগুলো শুনে কান্না করো কেন? ফারা হঠাৎই শব্দ করে হেসে ফেলে, নিজেকে সামনে বলে, দেখবে? শুদ্ধ ফ্রু কুচকে বলে, কি? ফারা আশেপাশে খেয়াল করলে দেখলো শাহিদ হেঁটে এদিকে আসছে। ফারা শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে হাত উঁচিয়ে ডেকে বলে, এই শাহিদ, তোকে তো মারাত্মক হ্যান্ডসাম লাগছে। ফারার ডাকে শাহিদ ফোন থেকে চোখ তুলে তাকায়। ফ্রু কুচকে এগিয়ে এসে বলে, তোরে কোন ভূতে ধরেছে? ফারা হেসে বলে, তুই আসলেই সুন্দর, এটা অস্বীকার করবি? আমার যদি তোর মতো একটা জামাই হতো, হাউ সুন্দর হতো বল। শাহেদ বিরক্ত চোখে চেয়ে আছে ফারার দিকে। সে সুন্দর, মেয়েরা এক দেখায় পছন্দ করবে, এটা অস্বীকার করার মতো নয়। কিন্তু এই ছেমনি তারা এইসব গান শোনায় কেন? পেছন থেকে শুদ্ধ রেগে বলে, তুমি এই ভার্সিটির সবচেয়ে বিশ্রী ছেলে,
রাইট? শাহেদ ফরহাদ থেকে একটু পেছনে শুদ্ধকে দেখে থতমত খেয়ে একটা সালাম দেয়। শাহেদ ঢোক গিলে বলে, স্যার আসছে। কথাটা বলেই যেন পালালো, কি জ্বালা। ফ্রেন্ডের ফিয়েন্সি স্যার হলে বহুত প্যারা। শুদ্ধ পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলে, তোমার ওর মতো জামাই চাই ফারা পাখি। ফারা হাসলো, শুদ্ধকে উত্তর না দিয়ে হুট করে দৌড় দিল। সিঁড়ি বেয়ে নামতে লাগলো, একবার পিছু ফিরে বলে, মানুষ কারণ ছাড়াই রেগে যায়। কি একটা অবস্থা। শুদ্ধ গম্ভীর চোখে ফারার দিকে চেয়ে দেখলো, কি সুন্দর ফুরফুরে মেজাজ। গরম করে দিয়ে চলে গেল তার না হওয়া বউটা। অন্তরা ভার্সিটি প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, বারবার নুসরতকে কল করছে। তার খবর নেই, মেজাজ খারাপ হচ্ছে। এই মেয়ে কোথায়? তাকে আসতে বলে এখন উধাও হয়ে গিয়েছে। একের পর এক কল করতে থাকে নুসরাতকে, তার ক্লাস টাইম চলে যাচ্ছে। হঠাৎই কিছুটা দূরেই ইরফানকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান এখানে কেন? মুখের মাস্ক তো ফেলে দিয়েছে, কি করবে ভেবে না পেয়ে দ্রুত উল্টো ঘুরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই শুদ্ধর গলা পায়, তুই অন্তরা না? অন্তরা পা থেমে যায় কিছু সময়ের জন্য, কিন্তু একেবারে থেমে যায় না। আবারও দ্রুত পা চালায়। শুদ্ধ ভ্রু কুচকে অন্তরার পিছে পিছে আস্তে আস্তে, এই অন্তরা বলতে বলতে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরা শুদ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, পালাচ্ছিলি কেন? অন্তরা শুদ্ধ দিকে চেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, একটা কফি শপে বসে কথা বলবো পরে, এখন যাই, দেখি সর। শুদ্ধ ভ্রু কুচকে অন্তরাকে আটকে বলে, আরে কি পালাই পালাই করছিস? অনেকদিন পর দেখা হলো, কিন্তু তুই এখানে কেন? অন্তরা অশান্ত কণ্ঠে বলে, কাঁদছিল, যেতে দে। ইরফান এখানে কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় অন্তরার দিকে। ইরফানকে দেখে পালাচ্ছিল। এবার বুঝলো কাহিনী, হেসে বলে, এই ভার্সিটির টিচার মোরা, কিন্তু তুই ইরফানকে দেখে পালাচ্ছিস কেন? তোদের ব্যাপার স্যাপার বুঝি না বাপ। কথাটা বলে সামনে তাকিয়ে ইরফানকে খুঁজলো, না পেয়ে হতাশ হলো। অফিস রুমে চলে গিয়েছে হয়তো, কিন্তু তাতে কি? ইরফানকে ডাকতে তো তার ইরফানকে লাগছে না, সাথে তার মুখ আছে। অতঃপর মিটিমিটি হেসে হাত উঁচিয়ে ডাকে, এই ইরফান শোন, দেখ অন্তরা মামুনি পা রেখেছে আমাদের ভার্সিটিতে। অন্তরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত শুদ্ধকে পাশ কাটিয়ে শুদ্ধর পেছনে লুকিয়ে শুদ্ধর পিঠে শার্ট খামচে ধরে রেখে বলে, থাপ্পড় খাবি, ওকে ডাকিস না। শুদ্ধ ছ্যাট করে উঠল, এই সরসর, আমার ধরিস না, করেছেটা কি? আয় হায়, তার না হওয়া বউ এমনিতেই শুধু কাঁদে, তাকে এক মেয়ে ধরে এভাবে টানছে, তাহলে তো হয়েই গেল। সাজিদা নুসরত এদিকে আসছিল। নুসরত কান্নার ভান করে বলছিল, মায়রার ভাইয়ের নামে আমি বদনাম করে ফেলেছি, এখন ইরফান স্যার আমাকে কি করবে দোস্ত? সাজিদ বিরক্ত হয়ে বলে, মায়া মানুষের ঢং দেখলে গা পিত্তি জ্বইলা ওঠে, পাগের মাইয়ারা সব। সাজিদের কথার শুদ্ধ কানে যায়। আশেপাশে চোখ বুলিয়ে বলে, আরে আমার যমজ ভাইরে পাইছি, মনের কথা বলে দিল, আয় ভাই বুকে আয়। শুদ্ধর কথা শুনে সাজিদ আর নুসরাত দুজনেই তাকায়। শুদ্ধ সাজিদকে দেখে থতমত খেয়ে তাকায়। ভার্সিটি স্টুডেন্টদের কাছে সে মোটেও এত ফ্রি না। সাজিদ নুসরাত দুজনেই একটু অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো। সাজিদ নুসরাত এগিয়ে এসে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ মুখভাব স্বাভাবিক করে খুব ভদ্রভাবেই সালামের উত্তর দিল। পেছন থেকে ফাড়া এগিয়ে এসে শুদ্ধর পেছনে অন্তরাকে দেখে অবাক হয়, তবে এত না ভেবে মৃদু হেসে বলে, আপু কেমন আছো? অন্তরা শুদ্ধর আড়ালে দাঁড়িয়েছিল। শুদ্ধর শার্ট থেকে হাত অনেক আগেই সরিয়ে নিয়েছে। এই বেয়াদব যা এমনি এমনি কাহিনী করবে। ফাড়াটাকে অন্তরা পাশ ফিরে বলে, এই তো ভালো, তুই কেমন আছিস? শুদ্ধ উল্টো করে চোখ ছোট ছোট করে একবার অন্তরার দিকে তাকায়, আরেকবার ফাড়ার দিকে তাকায়। সাজিদ আর নুসরত যেতে গিয়েও থেমে যায়। অন্তরা গলা পেয়ে তারা অন্তরাকেই খুঁজছিল। ফাড়ার পাশে এসে দাঁড়ায় দুজনেই। শুদ্ধ চিন্তিত কণ্ঠে অন্তরা আর ফাড়ার উদ্দেশ্যে বলে, তোরা একে অপরকে কিভাবে চিনিস? অন্তরা উত্তর দেয়, নুসরত আমার ছোট বোন, আর নুসরতের সব ফ্রেন্ড আমার ছোট ভাই বোন। কথাটা বলেই শুদ্ধর আড়াল থেকে দেখার চেষ্টা করলো ইরফান আছে কিনা। শুদ্ধ বুঝলো এদের সম্পর্ক। অন্তরাকে উকি মারতে দেখে হেসে বলে, আরে ইরফান নাই, তখন এমনি বললাম। আমার কথা বিলিভ করিস দেখে ভালো লাগলো। আজকাল সবাই ভিলেন হয়ে যাচ্ছে, মনে হয় আমার একটা সঙ্গী পেলাম। ফারা প্রশ্নাত্মক চোখে তাকায় শুদ্ধর দিকে। অন্তরার সাথে শুদ্ধর কি কানেকশন? কথা শুনে তো মনে হচ্ছে তারা অনেক পরিচিত। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধ দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে মেজাজ দেখিয়ে বলে, কুকুরের লেজ আসলে সোজা হয় না, সেটা তো ওকে দেখেই উপলব্ধি করলাম। শুদ্ধ থতমত খেয়ে তাকায়, তার স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিবে নাকি? অন্তরার দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, অন্তরা চল যাই। অন্তরা ভ্রু কুচকে বলে, কোথায়? তোর চোখের ছানি কাটাতে। আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমার মায়ের চোখে ছানি পড়েছে, টাকা নিয়ে চিন্তা করিস না, আমি সব খরচ দেবো, আয় আয়, লেট করিস না। অন্তরা বিরক্ত হয়ে বলে, আমার চোখে ছানি পড়েনি, তুই যা তো। শুদ্ধ হাত ঝাড়া দিয়ে বলে, আরে পাগলেরা স্বীকার করতে পছন্দ করে না, তারা পাগল, তুই আয়।
জলজান্ত কিউট একটা ছেলেকে তুই কুকুর দেখছিস না? মারাত্মক অধঃপতন হয়েছে তোর চোখের। আমি সহ্য করতে পারছি না। আয় মা। শুদ্ধর কথা শুনে নুসরত, ফারাহ আর সাজিদ শব্দ করে হেসে ফেলল। অন্তরা কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ পাত্তা দিল না, মিটমিটিয়ে হাসছে সে। ফারার দিকে তাকিয়ে অন্তরাকে দেখিয়ে বলে, ফারাহ, এটা তোমার ২ নম্বর শাশুড়ি। ফারাহ কৌতূহলে চোখে অন্তরার দিকে তাকায়। অন্তরা ভ্রু কুঁচকে শুদ্ধর দিকে তাকিয়ে প্রশ্ন করে, ফারাহ তোর কে হয়? শুদ্ধ ফারার দিকে তাকিয়ে হেসে বলে, আমার বাড়ির কাছের লোক। সুন্দর না? ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা বিরক্ত হলো। একে কোন দুঃখে জিজ্ঞেস করলো? নুসরত আর সাজিদ একটু অবাক হয়। শুদ্ধকে এই রূপে কখনো দেখা হয়নি। দুজনেই ফারার মুখের দিকে তাকায়। সাজিদ মনে মনে হাসছে ফারার অবস্থা দেখে। নুসরত মিটিমিটি হেসে ফারার কানের কাছে গিয়ে বলে, শুদ্ধ স্যারের রুচি তো সেই লেভেলের, ভার্সিটির মেয়েকে কাজের মেয়ে হিসেবে রেখেছে। ফারা রেগে থাকায় নুসরতের দিকে। নুসরত মেকি হেসে অন্তরা পাশে এসে দাঁড়িয়ে বলে, আপু চাবি দাও। অন্তরা নুসরতের কান টেনে ধরে, রেগে বলে, কতগুলো কল করেছি দেখতো। নুসরত অসহায় চোখে তাকায়। শুদ্ধর দিকে তাকালে দেখলো ভ্রু কুচকে চেয়ে আছে তাদের ২ বোনের দিকে। নুসরত ইনোসেন্ট মুখ করে বলে, ফোন সাইলেন্ট ছিল, কান ছাড়া আপু। অন্তরা নুসরতের কান ছেড়ে নুসরতের হাতে ঘরে চাবি দিয়ে বলে, বাবা ওয়েট করছে, দ্রুত বাড়ি যা। সাজিদের দিকে তাকিয়ে বলে, সাজিদ ওকে একটু নামিয়ে দিয়ে আয় ভাই, আমার টাইম নেই। সাজিদ মাথা নেড়ে বলে, যাচ্ছি আপু। এরপর অন্তরা ফারার দিকে তাকিয়ে বলে, একদিন আমাদের বাড়িতে আসবি। এখন আমি যাচ্ছি, টাইম নেই। ফারা অন্তরা হাত ধরে সূর্যকে দেখিয়ে বলে, আপু উনি তোমার কে হয়? অন্তরা সূর্য দিকে তাকিয়ে হেসে বলে, আরে ও আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড। কিন্তু এই বাঁদরটা তোর কে হয়? ফারা অন্তরা মুখে বাঁদর শুনে একটু হাসলো। সাজিদ আর অন্তরা সূর্যর দিকে তাকালো। কথার ধরনে বুঝেছিল অন্তরা শুদ্ধ বন্ধু। শুদ্ধ খুবই বিব্রত বোধ করলো। এই বেদক মহিলা স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিচ্ছে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে অন্তরা উদ্দেশ্যে বলে, ফারা ফাইজের বোন গর্দভ। অন্তরা শুদ্ধর কথা শুনে অবাক হয়ে তাকায় ফারার দিকে, মাথায় হাত দিয়ে বলে, ফারা তো সেই কবে থেকে চিনি। তুই ফাইজের বোন আমাকে বলবি না? ফারা বোকা চোখে তাকালো। তার ভাইয়ের ফ্রেন্ড অন্তরা আপু? শুদ্ধ একটু আড়ালে গিয়ে ইরফানকে কল করে বাইরে আসতে বলে দ্রুত। অন্তরা নুসরত আর সাজিকে পাঠিয়ে ফারা থেকে বিদায় নিয়ে দ্রুত ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। সত্য পেছন থেকে বলে, অন্তরা দাঁড়া, ইরফান আসছে। অন্তরা দাঁড়ালো না, পায়ের গতি আরো বাড়ালো। সত্য বিরক্ত হয়ে বলে, আরে ইরফান মন খারাপ করবে রে, দেখা করে যা। অন্তরা বিড়বিড় করলো, করুক, তাতে আমার কি। ফারা একবার শুদ্ধকে দেখলো, আরেকবার অন্তরাকে। কিছুক্ষণের মাঝে ইরফান এসে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? সত্য হতাশ হয়ে বলে, চলে গেল তো, লেট করে ফেলেছিস। ইরফান ভ্রু কুঁচকে বলে, কে? সত্য চরম মন খারাপের ভান করে বলে, তোর জান প্রাণ অন্তরা। ইরফান বিরক্তি চোখে তাকালো শুদ্ধর দিকে। ফারা দ্রুত চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে গম্ভীর গলে বলে, ওয়্যার? কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, থাপ্পড় খাবি, ফান করা লিমিটে রাখতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে বুঝি? আফসোস হচ্ছে? অন্তরা কিন্তু বিয়ে করেনি এখনো, আফসোস করিস না। ইরফান বিরক্ত হলো, তবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজলো বোধ হয় অন্তরাকে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে আবারও মিটিমিটি হেসে বলে, আহারে ভালোবাসা, মায়েরাটা যে কি হবে। দেখি মাইয়াটার জন্য ছেলে খুঁজতে হবে। এরপর চুলের ভাঁজে হাত চালিয়ে হাসতে হাসতে বলে, তুই কি ছেলে পছন্দ করে দিবি? দিতেই পারিস, হাজার হোক তোর নাম ধাম বউ। ইরফান রেগে শুদ্ধর কলার ধরেই দাঁতে দাঁত চেপে বলে, আর একটা ফালতু কথা উচ্চারণ করলেই থাপ্পড় খাবি বিয়াদব। তীব্র বিরক্তিতে শুদ্ধকে ছেড়ে উল্টো করে অফিস রুমের দিকে গটগট পায়ে চলে যায়। ফারা অবাক হয়ে তাকিয়ে আছে, সব তার মাথার উপর দিয়ে গেল। অন্তরা আপু ইরফান ভাইয়ের সাথে কথা বলল না, আবার শুদ্ধর কথাগুলো কেমন যেন ঠেকলো। যদিও শুদ্ধ মজা করে, তবুও ফারার কেমন যেন লাগলো। সবচেয়ে বড় কথা, অন্তরা আপু বিয়ে করেনি এখনো, বয়স তার 26+। এটা নিয়ে নুসরত মাঝে মাঝেই বলে, অন্তরা আপুর বাবার সাথে এটা নিয়ে মাঝে মাঝেই ঝামেলা লেগে থাকে। তবে কি ইরফান ভাই এই কারণ? শুদ্ধর দিকে তাকিয়ে দেখলো শুদ্ধ হাসছে। ফারা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, অন্তরা আপু আর ইরফান ভাইয়ের মাঝে কি কিছু ছিল শুদ্ধ ভাই? শুদ্ধ ফারার দিকে তাকিয়ে ফারার কৌতূহলে মুখ দেখে আবারও হেসে ফেলে। অতঃপর হেয়ালি করে বলে, মারাত্মক কিছু ছিল ফারা, সেসব বলে শেষ করা যাবে না। ফারা অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হেয়ালি পড়ায় বিরক্ত হলো। এই লোক জীবনেও সিরিয়াস হবে না। অন্তরা আপু এখনো বিয়ে করেনি, এটা নিয়ে আঙ্কেলের সাথে অনেক ঝামেলা হয়। ইরফান ভাইয়ের কারণ? সত্য ভ্রু কুঁচকে তাকালো ফারার দিকে। অতঃপর বলে, অন্তরার সাথে তোমার কবে থেকে পরিচয়? নুসরাতের সাথে কলেজ পরিচয় হয়েছিল, তখন থেকে অন্তরা আপুকে চিনি। আপু খুবই ভালো মনের মানুষ। শুদ্ধ মৃদু হাসলো। অতঃপর টপিক এড়িয়ে বলে, তোমার আর ক্লাস আছে? ফারা ভ্রু কুঁচকে বলে, ক্লাস আছে। তুমি টপিক চেঞ্জ করছো কেন বলো?
অন্তরা আপু ইরফান ভাইকে ভালোবাসে, তাই না? শুদ্ধ মৃদু হেসে বলে, হুম। এরপর হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, আমার ক্লাস আছে, তুমি ক্লাসে যাও। কথাটা বলে এগিয়ে যেতে নিলে ফারাদ দ্রুত শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, অর্ধেক বলে যাচ্ছ কেন? ইরফান ভাই কি অন্তরা আপুকে ভালোবাসে? শুদ্ধ হেসে বলে, মারাত্মক। ফারার মাথা ঘোরে। শুদ্ধ কি বলছে কিছু বুঝতে পারছে না, অবাক হয়ে বলে, তাহলে তারা আলাদা কেন? আর মায়রার কি হবে? শুদ্ধ হেসে বলে, তুমি আর আমি মিলে মায়রার জন্য পাত্র খুঁজবো। যাবে না আমার সাথে? ফারার সব গোলমেলে লাগে, বিস্ময় কণ্ঠে বলে, আসলেই ইরফান ভাই আর অন্তরা আপু একে অপরকে ভালোবাসে? শুদ্ধ ফারার পাশ কাটিয়ে যেতে যেতে বলে, বাসে বাসে, আমিও তো ভালোবাসি অন্তরাকে, বাট ধরনটা জাস্ট ডিফারেন্ট। কথাটা বলেই শুদ্ধ পিছিয়ে হেসে ফারার সামনে দাঁড়ায় সিরিয়াস কণ্ঠ, তবে মুখে হাসি নিয়ে বলে, তোমার কোশ্চেন অনেক ফানি ছিল ফারা। ইরফান কাউকে ভালোবাসার মতো মানুষ নয়, বুঝলে? আমার অন্তরার জন্য ভীষণ আফসোস হয়, ও বেচারি এক পাথরকে ভালোবেসে নিজের লাইফ নষ্ট করেছে। একটু থেমে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে, এরপর ফারার দিকে তাকিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বলে, তুমি জানো ফারা, মায়েরা ইরফানকে মাঝে মাঝে হার্টলেস বলে। আমিও হেসে উড়িয়ে দিই, বাট আমার নিজেরই তো ওকে হার্টলেস লাগে। মায়ের প্রতি ওর যে পসেসিভনেস দেখেছি, ফার্স্ট ফার্স্ট এটাতে ভীষণ অবাক হয়েছিলাম, বাট এখনও মায়রা রিলেটেড 90% কাজগুলোতে একদমই নির্লিপ্ত থাকে, যেন মায়েরা ওর কেউ না। একটু থেমে হতাশ কণ্ঠে বলে, শালা মাঝে মাঝে তো ইচ্ছে করে ওর হার্ট খুলে আমার হার্ট থেকে একটু ভালোবাসা ওকে ধার দিই। ফারা শুদ্ধর কথাগুলো মন দিয়ে শুনল, তবে লাস্ট কথাটায় হেসে ফেলল। শুদ্ধ ফারার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি কিন্তু আমার ফারা পাখিকে মারাত্মক ভালোবাসি। ফারা শুদ্ধ চোখে চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়। শুদ্ধ আর কিছু বলল না, ক্লাসের দিকে যেতে যেতে বলে, ক্লাস শেষে ওয়েট করবে। ফারা তাকিয়ে রইল শুদ্ধর পানে, ঠোঁটের কোণে হাসি। মায়েরা কলেজ শেষে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, চারিদিকে অনেক ভিড়। মেয়েটার চোখে মুখে ভীষণ ক্লান্তি লাগছে, সাথে বিরক্তি এক কোণায় দাঁড়িয়ে আছে। ভিড় কমলে রাস্তায় নামবে বলে হঠাৎই কারো ধাক্কা খেয়ে মায়েরা ভিড়ের মাঝে উপুড় হয়ে পড়ে যায়। ডান হাতের কবজি বেকাদায় লেগেছে। কয়েকজন মেয়ে মায়েরাকে ধরে দাঁড় করালো। মায়েরা ঠিক করে দাঁড়াতেই পারছে না, মনে হচ্ছে পায়েও ব্যথা পেয়েছে। অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, এই দিকটায় ভিড় দেখে এগিয়ে আসে। মায়েরাকে চোখ মুখ কুঁচকে কোনো রকমে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কলেজের আগে মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছিল। বোরখা হিজাবে মাটি লেগে আছে, ঠিক করে দাঁড়াতে পারছে না মেয়েটা। অন্তরা খারাপ লাগলেও এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? কয়েকজন মেয়ে অন্তরাকে বলে, মায়েরা পড়ে গিয়েছে। অন্তরা মায়েরার মাথায় হাত দিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছো নাকি? মায়েরা অন্তরার দিকে চোখ খুলে তাকায়, চোখের কোণে পানি, ব্যথায় চোখের কোণে পানি জমছে। অন্তরা বুঝলো মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে। অন্তরা বলে, তোমার বাসা কোথায়? মায়েরা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলল, তোমার বাড়ির কেউ নিতে আসে, নাকি তুমি একাই যাও? মায়েরা এবারও ছোট করে উত্তর করলো, নিতে আসে, কিন্তু আজ এখনো আসেনি। অন্তরা কি করবে বুঝলো না। এভাবে মেয়েটাকে রেখে যেতে মন সায় দিচ্ছে না। যে বাড়ির ঠিকানা বললো সেটা তো মোটামুটি অনেক দূর তার বাড়ির কাছেই। তাদের কলেজে আরো দুটো মেয়েকে সহ সে নিজে মায়েরাকে ধরে তার সাথে গাড়িতে বসায়। মায়েরা অবাক হয়ে অন্তরার ব্যবহারে। অপরিচিত একটা মেয়েকে এভাবে কোনো স্টুডেন্টকে কোনো ম্যাডাম হেল্প করে? মায়েরা দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলে, আপাতত আমার বাড়ি গিয়ে রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। ওখানে গিয়ে তোমার বাড়ির কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে। তারা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। মায়েরা ভীষণ অবাক হয়। অন্তরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মায়েরা মেয়েটাকে অন্তরা চিনে নিয়েছে। কিছু স্টুডেন্টকে ক্লাসে নোটিশ করে যেমন অন্তরা মায়েরাকে সেভাবে নোটিশ করেছে। দুটো কারণে অন্তরা চোখে পড়েছে মায়েরাকে। একটা, এই মেয়ে প্রচুর কথা বলে, বেশ কয়েকদিন এই মেয়েটা পরিচিত মুখ হয়ে গিয়েছে। প্রচুর কথা বলার জন্য মায়েরাকে সবসময় প্রায় 90% পড়া ধরতো অন্তরা। মজার ব্যাপার, এই মেয়ে সব উত্তর ঠিকঠাক দিয়ে দিত। অন্তরা ভালো লেগেছে, মায়েরা ভালো স্টুডেন্ট বলে। আরেকটি ভালো লাগার কারণ, মায়েরা মেয়েটা একদম তার ছোট বোন নুসরাতের মতো ভীষণ চঞ্চল। মায়েরা অন্তরা কাজে সহজ হলো, বুঝলো এই ম্যাম ভালো খুব। অন্তরা বলে, ম্যাম আপনার নাম কি? অন্তরা আর চোখে মায়েরার দিকে তাকিয়ে বলে, অন্তরা। পড়লে কিভাবে তুমি? মায়েরা একটু ভেবে বলে, ম্যাম আমার মনে হয় আমাকে কেউ ধাক্কা দিয়েছে। অন্তরা হেসে বলে, তোমার শরীরে তো কিছুই নেই, তোমাকে ধাক্কা দিতে হবে নাকি? মায়েরা বিব্রত বোধ করে। অন্তরা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করে, তোমাকে কে নিতে আসে? বাবা আসে, আজ হয়তো কাজে আটকে গিয়েছে। অন্তরা আর কিছু বলল না। ইরফান রাত 8টায় বাড়ি ফিরেছে। কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারিক নেওয়াজ ইরফানকে দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, মায়েরা কোথায়? ইরফানের পা থেমে যায়, ভ্রু কুঁচকে তাকায় তার বাবার দিকে। তারিক নেওয়াজ দুপুরের পর ইরফানের নম্বরে মেসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে, ইরফান যেন আজকে মায়েরাকে নিয়ে আসে।
ভেবেছিল ইরফান মায়রাকে ঠিক আনবে, কিন্তু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মায়রাকে আনেনি। রাত ৮টা বাজতে চলল। অথচ মায়রার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর গলায় বলে, আমাকে কেন আঁচ করছো? তারিক নেওয়াজ রেগে বলে, ফোন চেক করনি নাকি জেদ করেই আনতে যাওনি? ইরফান বুঝতে পারছে না, প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, ও কোথায়? তারিক নেওয়াজ রেগে বলে, নেই ও। বললে ও আমার মেয়ে, আমার মেয়ে হলে সেই হিসেবেও তোমার তো একটা দায়িত্ব থাকে, সব গুলে খেয়েছো। একটু থেমে বলে, তো তোমার বোঝা, তাই আনতে যাওনি তাই না? ভালো করেছো, কলেজ থেকে এখনো ফেরেনি। রাত বাজে ৮টা, মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধুর আমানতের একই হাল হলো আমার কাছে এসে। ইরফান তার বাবার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়, ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়ে সেভাবেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ঢোক গিলছে, চোখ জোড়ায় অসহায়ত্ব। সে তো বিকাল থেকে একবারও ফোন খুলে দেখেনি। একবার ফোন চেক করলে জানতে পারতো তার বাবা মাইরাকে আনবে না। কথাটা ভাবতেই রাগে জ্বলন্ত গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। আশেপাশে চোখ বুলিয়ে মায়রাকে খোঁজে, গাড়ির স্পিড বাড়ায়। প্রায় অর্ধেক সময় মায়রা কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। রাস্তা ফাঁকা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কলেজ গেটের সামনে গিয়ে দাঁড়ায়, কেউ নেই তো। ইরফান ফাঁকা কলেজ মাঠটার দিকে কেমন শূন্য চোখে তাকিয়ে রইল। চোখ দুটো অসম্ভব লাল। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজ গেটের সামনে। এখানে কি করে থাকবে? এতক্ষণে কেউ এখানে বসে থাকে? ইরফান ঢোক গিলল। এক ধ্যানে কিছুক্ষণ সেই অন্ধকারাচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে থাকে, যেখান দিয়ে আজ সকাল সকাল মায়রা হেঁটে যাচ্ছিল ধীর পায়ে। ইরফান হঠাৎই কেমন করে যেন ডেকে উঠল, বার্ড ফ্লাওয়ার। ইরফানের ভয়েস খুবই ক্ষীণ ছিল, চোখ দুটো অসম্ভব লাল। হঠাৎই রাগে কলেজের গেটে একটা লাথি বসায়। আশেপাশে চোখ বুলিয়ে খোঁজে মাইরাকে। রাস্তায় একেবারে মানুষ নেই এমন নয়, টুকটাক লোকজনের যাতায়াত আছে। একজন লোক এগিয়ে আসে। তিনি ইরফানকে কলেজ গেটে লাথি দিয়ে দেখেই মূলত এগিয়ে এসেছে। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটি ইরফানকে দেখলো। দেখে তো ভদ্রই লাগলো, আচরণ কেমন পাগলদের মতন লাগলো। পিছু ডেকে বলে, এই যে ভাই, কোনো প্রবলেম? ইরফান দ্রুত পিছে ফিরে তাকায়। এগিয়ে এসে অশান্ত কণ্ঠে বলে, ও কোথায়? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, বিব্রত বোধ করে বলে, কে? ইরফান হঠাৎই লোকটির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বাসা কোথায়? লোকটি থতমত খেয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ইরফানকে স্পষ্ট না দেখা গেলেও মোটামুটি বুঝতে পারল ইরফানের মুখাবয়ব। ইরফান লোকটিকে চুপ থাকতে দেখে লোকটি কলা ধরে দাঁতে দাঁত চেপে বলে, অ্যান্সার মি ড্যাম ইট। লোকটি ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে যারা করছে মনে হচ্ছে সন্ত্রাস, নয়তো আইনি লোক। লোকটি ভীত স্বরে আঙুল দেখিয়ে দেখালো দুটো বাসা পরেই তার বাসা। ইরফান লোকটিকে ধাক্কা দিয়ে বলে, যদি ওকে না পাই আজকেই তার শেষ রাত তোর। কথাটা বলেই গড়গড় পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেমন অদ্ভুত চোখে তাকিয়ে দেখলো ইরফানকে, তেমনি ভয় পেল। তার আজ শেষ রাত মানে? বাসায় যাওয়া প্রয়োজন। হাতে সিগারেট ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড় লাগালো। বাসার গেটে আজ 10টা তালা লাগাবে। দরকার পড়লে খাটের তলায় গিয়ে থাকবে। কোনো সন্ত্রাসকে জায়গা দেবে না সে তার বাড়িতে। কলেজে মায়েরা ফোন নিয়ে যায় না, আর এইটাই মায়ের সবচেয়ে প্রবলেম হয়েছে বোধহয়। ফোন না আনার কারণে কাউকে কল করতে পারেনি। সবার নাম্বার ফোনে সেভ আছে, কারো নাম্বারই তো মুখস্থ নেই। আর এ কারণেই সে কাউকে কল করে জানাতে পারেনি সে তার এক ম্যাডামের বাসায় এসেছে। বাবা এসে যেন নিয়ে যায়। অন্তরা ম্যাম নিজেই রেখে আসতো, কিন্তু তার কি কি যেন কাজ পড়ে গিয়েছে। তাকে বাসায় রেখে দ্রুত বেরিয়ে যায়। মায়েরাকে বলে গিয়েছে উনি এসে মায়েরাকে মায়েরার বাড়ি রেখে আসবে। মায়েরার বাড়ি এখান থেকে বেশ অনেকটা দূর, তাই অন্তরা তার কাজ ফেলে মায়েরাকে পৌঁছাতে পারেনি। তার কাজ শেষ করে মায়েরাকে পৌঁছে দিবে বলে বেরিয়ে গেছে। মায়েরা আশেপাশে তাকালো, এই বাড়িতে তেমন কাউকে দেখলো না। একজন আধবয়স্ক মহিলা দেখলো, যাকে কাজের মহিলা মনে হলো। আর একজন বয়স্ক লোক ছিল, একবার বাইরে বেরিয়েছিল। মায়েরা চিন্তা হয়, অনেক রাত হয়েছে তো, আর কখন বাড়ি যাবে? বাবা টেনশন করছে নিশ্চয়ই, সে জানাতেও পারছে না। ইরফানের কথা মাথায় আসলে মুখটা মলিন হয়ে যায়। মনে কোণে প্রশ্ন উঁকি দেয়, উনি কি তাকে নিয়ে টেনশন করবে? তাকে নিয়ে যে এখন খুব কম ভাবে লোকটা। ভাবনার মাঝে অন্তরা গেস্ট রুমে প্রবেশ করে। মায়েরা অন্তরাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে বলে, ম্যাম, আপনি কি আমাকে এখন রেখে আসতে পারবেন? অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করেনি, মায়রাকে রেখে এসে একবারে চেঞ্জ করবে। মৃদু স্বরে বলে, এসো, হাঁটতে পারছো এখন? মায়রা মাথা নেড়ে বলে, জি ম্যাম। অন্তরা মায়রাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। মায়রা এগিয়ে গিয়ে রাস্তার একপাশে সাইড করে রাখা গাড়ির পাশে দাঁড়ায়। অন্তরা তার বাসার কাজের মহিলার সাথে টুকটাক কথা বলছে। মায়রা এদিক ওদিক তাকায়। হঠাৎই তার উপর যেন কেউ ঝাঁপিয়ে পড়ল। মায়রা মৃদু চেঁচিয়ে ওঠে, তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বডিতে যত শক্তি ছিল সব ঢেলে দিল, যেন মায়রাকে তার সাথে চেপে ধরার অদম্য চেষ্টায় নামলো। মায়রার দম আটকে আসে, মেয়েটা এক চুল পরিমাণ নড়তে পারে না।
প্রথমে ভয় পেলেও কয়েক সেকেন্ডেই বুঝেছে এটা ইরফান। ইরফানের শরীরে থাকা পারফিউমের স্মেল মাহিরা চিনতে ভুল করবে কি করে। কিন্তু মেয়েটা নড়তে না পেরে ভেতরে ভেতরে হাঁসফাঁস করে। কাপা কণ্ঠে থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোধহয় শুনতেই পেল না মায়রার কথা। হাতের বাঁধন আরো শক্ত করলো। মায়রার মনে হচ্ছে হাড়গোড় সব ভেঙে যাবে। হাঁপানো কণ্ঠে বলে, আমায় ছাড়ুন, হায় আল্লাহ। ইরফান থেমে থেমে বলে, কোথায় ছিলে তুমি? আমি অনেক খুঁজেছি তোমায়। মায়রা কেঁপে ওঠে। ইরফানের গলা ভীষণ অদ্ভুত লাগলো। সবচেয়ে বড় কথা, ইরফানের মুখে এরকম কথা আশা করা যায়? ইরফান মায়রাকে আরও নিজের দিকে টানলেও মায়রার মনে হচ্ছে সে কার্টুনের মোটু পাতলুর মতো চ্যাটকা লেগে যাবে নিশ্চিত। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দু হাতের মাঝে মায়রার দুগাল আগলে নিয়ে মায়রার মুখের দিকে তাকায়। অশান্ত কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? আর ইউ ওকে? কেউ কিছু করেছে তোমায়? আই এম হিয়ার, টেল মি। ব্যথা পেয়েছো কোথাও? কথাগুলো বলতে বলতে মায়রা দু হাত উল্টে পাল্টে দেখে। এরপর মায়রার দুগালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে, টেল মি, আর ইউ ওকে? মায়রা ইরফানের দিকে বিস্ময় ভরা ভরা চাহনিতে তাকায়। ইরফানের চোখ দুটো দেখে মায়রা নিজেরই চোখ জ্বলে উঠল। ইরফানের দু চোখে যেন রক্ত জমাট বেঁধেছে। মায়রা কিছু বলার আগে ইরফান আবারও দু হাতে মায়রাকে শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। মায়রা বাঁখাড়া হয়ে রইল। অন্তরা তার কাজের মহিলাকে বিদায় দিয়ে তার গাড়ির দিকে এগিয়ে আসে। কয়েক পা এগোলেই তার পা থমকে যায়। ইরফানের একদম মুখের ওপর রোড লাইটের তীব্র আলো আছড়ে পড়ছে। ফলস্বরূপ ইরফানকে স্পষ্ট দেখতে পেল অন্তরা। ইরফানের চোখ বন্ধ। অন্তরা চোখ নামিয়ে দেখল মায়রা তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে, তার শরীর কাঁপছে। অস্ফুট স্বরে আওড়ায়, ইরফান। ইরফান চোখ মেলে মায়রাকে ছাড়তে নিয়েও ছাড়ল না। দৃষ্টি তার সামনে। ভীষণ পরিচিত ঠেকল মেয়েটাকে। রাস্তার অপর পাশে রোড লাইটের আলো অন্তরার দিকে থাকায় ইরফানের অন্তরাকে চিনতে একটুও কষ্ট হলো না। ভ্রু কুঁচকে সেকেন্ড কয়েক অন্তরা পানে চেয়ে থাকে। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। অন্তরা নিজেকে সামলে নিল। এবার পালালো না। এগিয়ে এসে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে, ইরফান, তুমি এখানে? মায়রা তোমার কে হয়? মায়রা চোখ বড় বড় করে তাকায়। তার ম্যাম ইরফানকে চেনে। ইরফানের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়। কিন্তু ইরফান ছাড়ল না মায়রাকে। ভ্রু কুঁচকে অন্তরার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, ইউ আর এ ভেরি অ্যানোয়িং গার্ল। অন্তরা ইরফানের কথায় অবাক হলো না, বরং মৃদু হাসল। তবে চোখ দুটো খুব ভালো করে মুছে নিল, তবুও বারবার ভিজে যাচ্ছে। অপরাধী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানের চোখে মুখে রাগ ফুটে ওঠে। অন্তরা মায়রার পিঠের দিকে তাকালো, যেখানে ইরফানের শক্ত একজোড়া হাতের অবস্থান। শুদ্ধ বলেছিল ইরফান বাচ্চা মেয়ের সাথে বিয়ে হয়েছে। সেটাও ইরফানের ইচ্ছের বিরোধে। সেটা কি তবে মায়রা? নাকি মায়রা ইরফানের কোনো বোন? কিন্তু বোনকে কেউ এভাবে জড়িয়ে ধরে? ইরফান তো বউকে জড়িয়ে ধরার মানুষই নয়। সবচেয়ে বড় কথা, মায়রার মতো মানুষকে ইরফান দু চোখে সহ্যই করতে পারে না। সেখানে এই দৃশ্যটা অন্তরাকে কেমন গোলক ধাঁধায় ফেললো যেন। অন্তরা আবারও কিছু জিজ্ঞেস করতে নিলেই তার আগে ইরফান সময় নষ্ট না করে মায়রাকে ছেড়ে দ্রুত মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা বিচলিত কণ্ঠে বলে, কি করছেন? মেয়েটা তার ম্যামের সামনে এমন সিচুয়েশনে পড়ে ভীষণ লজ্জায় পড়েছে। এরপর মায়রাকে নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির ড্রাইভিং সিটে আগে সে বসে। এরপর তার কোলে মায়রাকে বসিয়ে দেয়। এরপর শব্দ করে গাড়ির দরজা লাগায়। মায়রা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। মেয়েটা বোঝার চেষ্টা ইরফান কি করছে। ইরফান বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে, ডান হাতে বাইরে বাড়িয়ে মায়রার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয় যত্নের সহিত। মায়রার মাথার হিজাব খুব সাবধানে খুলে মাথা থেকে নামিয়ে দেয়। গাড়ির গ্লাস তুলে দিয়ে এসি ছেড়ে দেয়। সব কাজ শেষে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা ইরফানের দিকেই চেয়ে আছে। দুজনে চোখাচোখি হয়। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কিভাবে আসলে? মায়রা কেঁপে ওঠে। ইরফানের চোখ দেখেই তার ভয় লাগছে। মায়রা কিছু বলার আগেই ইরফান মায়রাকে তার কোল থেকে নামিয়ে সিটে বসিয়ে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে গাড়ির দরজা লাগাতে নিলে মায়রা দ্রুত বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান মায়ের দিকে তাকিয়ে ছোট করে বলে, আসছি, ওয়েট। এরপর শব্দ করে গাড়ির ডোর আটকে দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান গটগট পায়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ায়। অন্তরা ইরফানকে দেখে চোখ মুছে নিল। লাভের লাভ কিছুই হয় না। বারবার চোখ ভিজে যায় শুধু। নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, ও কি তোমার বোন? অন্তরের কথা শেষ হতে না হতে ইরফান রাগান্বিত স্বরে বলে, বউ? বউ হয় আমার, নট বোন। তুমি ওকে এখানে নিয়ে এসেছো, বাট ওয়াই? অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বলার ভঙ্গিমায় অন্তরা মেয়েটা ভীষণ অবাক হলো। এভাবে বউ বলে স্বীকার করে নিল? তার মানে ইরফান কি মেয়েটাকে বউ মানে? তার ভীষণ কষ্ট হলো। দম বন্ধ লাগলো। ভেজা চোখ জোড়ায় আবারও নতুন জলকণার আবির্ভাব হলো। অন্তরার চোখের পর্দায় সেদিনের ঘটনা ভেসে ওঠে।
যেদিন অন্তরা খুব শখ করে তার ভালোবাসার কথা ইরফানকে বলতে গিয়েছিল। ইরফান মাঠের এক কোণায় বেঞ্চে বসেছিল, সবাই অনেক কথাই বলছিল। তবে ইরফান কেউ কিছু আঁচ করলে হু হা উত্তর করছিল, নয়তো ফোনে মগ্ন ছিল। অন্তরা ইরফানকে গিয়ে একটু সাইডে ডাকে। ইরফান বিরক্তি কণ্ঠে বলেছিল, এখানে বলো, আর আউট। অন্তরা অসহায় চোখে তাকায়। ইরফান এমন কেন? ভীষণ কাঠখোট্টা এক মানুষ। ইরফানের বিয়ে তাদের ফ্রেন্ড সার্কেলের সবাই জানতো, তাই কেউ কিছু মনে করতো না। অন্তরাও সেম। ইরফানের বিরক্তি ভরা কণ্ঠ। এভাবে চলে যেতে বলা গায়ে না মেখে ইরফানকে অনেকবার রিকোয়েস্ট করে। শুদ্ধ ফায়েজ ওরাও ইরফানকে ঠেলে পাঠায়। ইরফান চরম বিরক্তি নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছিল ঠিকই, তবে মনোযোগ ছিল ফোনে। অন্তরা হতাশ হয়, বুঝলো এভাবেই বলতে হবে। অতঃপর গলা ঝেড়ে বলে, ইরফান, আমার কিছু কথা আছে তোমার সাথে। ইরফান ফোনের মাঝে ডুবে অন্তরা দিকে তাকালো না। গম্ভীর গলায় বলে, বলো। অন্তরা বিরক্ত লাগে, আফসোস হয় এই ছেলেকে সে কেন ভালোবাসলো। কেমন অদ্ভুত, কিছু করার নেই, সে ভালোবাসে ইরফানকে। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে থেমে থেমে বলে, ইরফান, আমি তোমাকে পছন্দ করি। ইরফান কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি ঘোরায়, তবে মাথা উঁচু করল না। ফ্রেন্ডরা একে অপরকে পছন্দ না করলেও সেখানে ফ্রেন্ডশিপ হবে কি করে, সেই ভাবনা থেকেই ইরফান আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে, ওকে, আই অ্যাম লাইক ইউ টু। অন্তরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। উত্তেজনায় কথা বেরোয় না মুখ থেকে। হঠাৎই শব্দ করে থেমে থেমে বলে, ইরফান, সত্যি তুমি আমাকে? মেয়েটা আর বলতেই পারছে না উত্তেজনায়। যা আশা করেনি তা না চাইতেই পেয়ে যাওয়ার সেই ব্যাপার। অন্তরার ঠিক সেই অনুভূতি হচ্ছে। ইরফান অন্তরার অদ্ভুত কণ্ঠে ফোন থেকে চোখ তুলে তাকায়। অন্তরার দৃষ্টি দেখে চোখ কুঁচকে বলে, হোয়াট? অন্তরা নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি আমাকে পছন্দ করো ইরফান? কবে থেকে পছন্দ করো? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে অন্তরার দিকে, এরপর চোখ নামিয়ে আবারও ফোনে দৃষ্টি দেয়। অন্তরা হেসে বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে ইরফান? ইরফান বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে, রেগে বলে, হোয়াট ননসেন্স। অন্তরা হেসে বলে, তুমি তো বললে তুমি আমাকে পছন্দ করো, বিয়ে করবে না আমাকে? ইরফান বাঁক-হারা হয়ে তাকিয়ে আছে অন্তরার দিকে। মেজাজ তিড়বিড় করে বাড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর মাই গুড ফ্রেন্ড, আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। অন্তরার মুখ চুপসে যায়। এতক্ষণের উৎফুল্লতা সব ফুঁস হয়ে যায়। মন খারাপ হয়ে যায় অন্তরা, তবে খুব বেশি মন খারাপ হয়নি। সে জানতোই ইরফান এমন কিছু বলবে। ইরফান সামান্য একটা কথা বললেই যা রিয়াকশন দেয়, ইরফানকে মানাতে তার কাঠখড় পোড়াতে হবে খুব, সে জানে। অতঃপর আমতা আমতা করে বলে, ইরফান, আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। ইরফান বিরক্ত হয়ে উল্টো ঘুরে জায়গাটা প্রস্থান করতেই এগোতে নিলে অন্তরা তার দু হাতে ইরফানের হাত টেনে ধরে। ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে, হাত ছাড়ো। অন্তরা ছাড়ল না। ইরফান তো একটু আধটু এমন বলবেই, তাই বলে কি সে ছেড়ে দেবে? তাদের ফ্রেন্ড সার্কেল ৩ জন মেয়ে ফ্রেন্ড আছে, তবে কেউ কখনো মজা করেও ইরফানকে টাচ করার সাহস পায়নি। অথচ আজ অন্তরা ভালোবাসার তাগিদে সব ভুলে অসাধ্য সাধন করতে নেমেছে যেন। ইরফান তার হাতের দিকে একবার তাকালো, যে হাত অন্তরা ধরে আছে। রাগে চোখ দুটো যেন জ্বলে উঠল। অন্তরা অসহায় কণ্ঠে বলে, ইরফান, প্লিজ আমাকে বিয়ে করো, আমি তোমাকে। কথাটা আর শেষ করতে পারেনি অন্তরা। ইরফান ঝাড়া মেরে তার হাত সরিয়ে নিয়ে রাগে অন্তরা গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কয়েক পা পিছিয়ে যায়। বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কিছুটা দূরেই শুদ্ধ, ফাইজ সহ তাদের সব ফ্রেন্ডরা বসা ছিল। অন্তরাকে ইরফানের হাতে থাপ্পড় খেতে দেখে তারা অবাক হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, ইরফান, কি হয়েছে? ওকে মারলি কেন? ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে চোয়াল শক্ত করে বলে, আর একবার আমার সামনে একে দেখলে আনলিমিটেড থাপ্পড় দিয়ে বেয়াদবি ছাড়িয়ে দেব। ইরফানের কথায় সবাই বিস্ময় দৃষ্টিতে একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার অন্তরার দিকে তাকায়। অন্তরা চোখ বুজে নেয়, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ কিছু বলতে চাইলে তার আগে ইরফান গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। এরপর প্রায় ১ সপ্তাহ অন্তরা তার ভার্সিটি আসেনি। ইরফান একদমই নির্লিপ্ত ছিল, যেন কিছুই হয়নি। ১ সপ্তাহ পর অন্তরা ভার্সিটি এসে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান অন্তরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। অন্তরা ভেজা চোখে কান্না মাখা গলায় বলে, ইরফান, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি তো কাউকে পছন্দ করো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বাট আই হ্যাভ নো ফিলিংস ফর ইউ। অন্তরা হঠাৎই কান্নামাখা গলায় তেজি কণ্ঠে বলে, কেন নেই ফিলিংস?
আমি তোমার জন্য এত কাঁদছি, তবুও তোমার একটু মায়া হয় না? কি করলে ফিলিংস আসবে? ছেলেরা তো দেহের পাগল হয়। তোমার লাগলে বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। তবু আমায় মেনে নাও। ইরফান এক সেকেন্ডও সময় ব্যয় না করে অন্তরা গালে শক্তপোক্ত একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান জ্বলন্ত চোখে অন্তরার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে, তোদের মতো মেয়েদের উপর ইরফান নেওয়াজ থুতু ফেলতেও হাজারবার ভাবে। শুদ্ধ দূর থেকে ইরফানকে এত রাগতে দেখে এক প্রকার দৌড়ে এসে বলে, ইরফান কি হয়েছে? অন্তরা কি হয়েছে? ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ আ নটি গার্ল। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায় না, উল্টো ঘুরে যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, এইসব ফালতু ইমোশন নিয়ে আরেকবার আমার সামনে আসলে এর ফল ভালো হবে না। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের প্রস্থান দেখল। সেদিন অন্তরা শুদ্ধর কাছে বসে অনেক কেঁদেছিল। সে ইরফানকে ছাড়া কিছু ভাবতে পারে না, শুদ্ধ যেন তার ভাইকে বোঝায়। শুদ্ধ প্রথম প্রথম অন্তরা অবস্থা দেখে ইরফানকে বোঝানোর ট্রাই করেছে, উল্টে সেও দু চারটে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে, বুঝে গিয়েছে সব সম্ভব নয়। উপায় না পেয়ে তারা সব ফ্রেন্ডরা অন্তরাকে মুভ অন করানোর ট্রাই করে। বেচারি চুপচাপ শুনতো। দিন শেষে যেই লাউ সেই কদু হয়ে অন্তরা এখনো সিঙ্গেল। ইরফানের কথায় অন্তরার ধ্যান ভাঙে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে, যদি আমার ওয়াইফের গায়ে একটা আঁচড়ও লাগে তোমার দ্বারা, আই সোয়ার দুনিয়াতে তোমাকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। অন্তরা কেঁপে ওঠে ইরফানের কথায়, সাথে বিস্ময় চোখে তাকায়। ইরফান কথাটা কেন বলল সে বুঝেছে। ভার্সিটিতে একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলতো। অন্তরা ভেবেছিল ইরফান সে মেয়েকে পছন্দ করে বলে তাকে মানছে না। এই জন্য সে সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনিয়েছিল, সাথে থাপ্পড়ও মেরেছিল। এই কথা ইরফানের কানে গিয়েছিল, তবে ইরফান এই ব্যাপারে নির্লিপ্ত ছিল। কিন্তু আজ ইরফান সেই সেম কাজ মায়রার ক্ষেত্রে অন্তরার প্রতি এমন মনোভাব থেকে এই কথাটা বলল। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনি অনুতপ্ত হলো, তেমনি মায়রার প্রতি ইরফানের এতটা কনসার্ন দেখে ভীষণ অবাক হলো। ঢোক গিলে বলে, তোমার ওয়াইফকে আমি হেল্প করেছি, ক্ষতি করিনি। ইরফান গম্ভীর গলায় বলে, আই ডোন্ট বিলিভ ইউ। অন্তরা খারাপ লাগলো। ইরফানের চোখ অসম্ভব লাল দেখে অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, তুমি কি অসুস্থ ইরফান? এখানেই আমার বাসা, তুমি চাইলে রেস্ট নিতে পারো। ইরফানের চোখ জ্বলে উঠল যেন, দাঁতে দাঁত চেপে বলে, নো নিড। অন্তরা মাথা নিচু করে নিল। খুব বুঝলো ইরফানের প্রতি যে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান আরো এক ধাপ রেগে গিয়েছে। অন্তরা ভীষণ খারাপ লাগে। সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসুক। সে যদি ভুল করেও তার অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচন্ড রেগে যায়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। অন্তরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ভার্সিটি গিয়েছিলে আজ? হিসাব অনুযায়ী তোমার থাপ্পড় পাওনা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। থাপ্পড় হোক বা আদর, সবকিছুর অধিকার জাস্ট আমার ওয়াইফের। অন্তরা চোখের কোণে পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ইউ নো হু অ্যাম আই? অন্তরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকালে দেখলো মায়েরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হলো। একে গাড়িতে বসিয়ে রেখে এসেছে, এই স্টুপিড গার্ল বেরিয়ে এসেছে। ঘাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখের ইশারায় মায়েরাকে দেখিয়ে বলে, আই এম হার পার্সোনাল প্রপার্টি। অন্তরা অবাকের উপর অবাক হয়। মায়ের দিকে তাকায় অন্তরা। মেয়েটা চোখে পড়ার মতো সুন্দর, কিন্তু ইরফানের কাছে সব ম্যাটার করে না অন্তরা জানে। অন্তরা তবু ইচ্ছে করলো ইরফানকে অপমান করতে, দুটো কথা শোনাতে। তার আগে ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার পার্সোনাল প্রপার্টি আর আমার ওয়াইফের পার্সোনাল প্রপার্টি। যেখানেই কেউ নজর দেবে তার চোখ দুটো তুলতে আমি জাস্ট একবারও ভাববো না। অন্তরা চোখ বুজে নেয়। ইরফানের দিকে নজর দেওয়ায় তাকে হুঁশিয়ার করছে। অন্তরা চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার মন দিয়ে আমি যাকে ইচ্ছা ভালোবাসবো, তুমি চোখ তুলে নেওয়ার কে? কিন্তু মুখ দিয়ে কথাগুলো বের করতে পারে না, উল্টো নিজেকে সামলে বলে, আমি তোমাকে ভালোবাসি না ইরফান। ইরফান গম্ভীর গলায় বলে, গুড। কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে, মায়রা তোমার অপোজিট ক্যারেক্টারের। মায়রার মতো মেয়েকে তুমি ভীষণ অপছন্দ করো। আমি ঠিক বললাম তো ইরফান? ইরফানের পা থেমে যায়। রাস্তার অপোজিটে দাঁড়ানো মায়রার পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মায়রার বোকা বোকা কৌতূহলী চোখ জোড়া খুব সূক্ষ্ম চোখে ইরফান পরখ করে। হলদেটে আলোর কিছুটা মায়রার বাম গাল দখল করে নিয়েছে। ইরফান মায়রার মুখ পানে দৃষ্টি নিবদ্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, ইউ আর রাইট। আই ডোন্ট লাইক হার, বাট শি ইজ মাই ডিপেস্ট ফিলিং।
অন্তরার চোখে এতক্ষণে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফানের লাস্ট কথাটা তীরের ন্যায় বুকে বিঁধল। ভার্সিটিতে থাকতে এত এত কেঁদেও দিন শেষে অন্তরা শুনেছে তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই। সেই একই কথা উল্টে গিয়ে পজিটিভ হয়ে গেল অন্য এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য। সে কি করলে ইরফানকে পেত? সে শান্তশিষ্ট। ইরফান এমন মেয়েকেই পছন্দ করে। আর মাইরা মেয়েটা ভীষণ দুরন্ত, যে ক্যারেক্টার ইরফানের ভীষণ অপছন্দের। কি লাভ পছন্দের তালিকায় থেকে যদি না হৃদয় ঠাঁই না পাওয়া যায়? ইরফান কথাটা বলেই গটগট পায়ে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। মায়রা অভিমানী চোখে ইরফানের দিকে তাকিয়ে। ইরফান কিছু বলল না। দুহাতের আজলায় মায়রার মুখটা নেয়, মায়রাকে ডান দিকে একটু সরিয়ে নিয়ে এসে মায়রা ঠোঁট জোড়ায় ছোট্ট একটা চুমু আঁকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এটা রাস্তা, মাঝে মাঝে টুকটাক মানুষ যাতায়াত করছে, সবচেয়ে বড় কথা এখানে মায়রার ম্যাম দাঁড়িয়ে আছে। মায়রার লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করলো। অন্তরা ইরফানের এমন কাণ্ড দেখে চোখ সরিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়, সেখানে আর দাঁড়ালো না। খুব ভালোই বুঝলো সে মায়রাকে ইরফানের অপছন্দের তালিকায় রাখার প্রশ্ন তুলেছিল বলে। ইরফান মায়রাকে নিয়ে স্বীকারোক্তির পাশাপাশি কাজেও অ্যান্সার দিয়ে দিল। অন্তরার চোখের বাঁধ ভেঙেছে। দ্রুত পা চালালো তার বাড়ি থেকে। তার ভাগ্যটা এমন না হলেও পারত। মায়রা ইরফানের দিকে রেগে তাকায়। অসভ্য লোক একটা। ইরফান ভাবলেশহীন বাঁ হাতে মায়রাকে উঁচু করে ধরে গাড়িতে গিয়ে বসে। এবারেও ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রার মনে ভীষণ অভিমান। লোকটা তাকে ইচ্ছে করেই নিতে আসে না। কবে থেকে যদি আসতো তবে কি এমন হতো? মায়রা ইরফানের কোল থেকে নেমে পাশে সিটে যেতে চায়। ইরফান মায়রাকে তার সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা মোচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়। আমি তো ভুলেই গেছেন আপনি কেন এখন এসেছেন। এরপর মায়রার কাঁধে থুতনি রাখে, দু হাতে গাড়ির স্টারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে মৃদু স্বরে বলে, স্টুপিড, বড় হও নয়তো আরও ভুলে যাব। কথাটা বলে গাড়ির ভেতরে লাইট অফ করে দেয়। বাঁ হাতে মায়রার মাথার উপর থাকা হিজাব নামিয়ে দেয়। ডান পাশে কাঁধ থেকে হিজাব নামিয়ে দেয়। দৃষ্টি সামনে, ডান হাতে স্টিয়ারিং ঘোরায়। এরপর বাঁ হাতে মায়রার পেট বরাবর হাত রেখে ঘাড় বাঁকিয়ে মায়রার গলার ভাঁজে মুখ গুজে শব্দ করে একটা। এরপর দৃষ্টি রাখে রাস্তার পানে। মায়রা কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা খায়। মেয়েটা বুঝতেই পারেনি, জমে গিয়ে চুপটি করে বসে থাকে। ইরফান আবারও মায়ের কাঁধে তার থুতনি ঠেকিয়ে দু হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদু স্বরে বলে, আর কখনো অপরিচিত কারোর সাথে একা কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা মিনমিন করে জিজ্ঞেস করে, অন্তরা ম্যামকে আপনি কিভাবে চেনেন? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি বলছেন না কেন আমাকে? ইরফান গাড়ি সাইড করে। এরপর দু হাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে বলে, ফালতু কোশ্চেনের আনসার করি না আমি। কেন গিয়েছিল ওখানে? মায়রা উত্তর করে না। এই লোক তার কোশ্চেন এর আনসার দেয় না, সেও দিবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু আঁচ করেছি? মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে বলেননি, আমিও বলবো না। কথাটা বলে ইরফানের কোল থেকে উঠে যায়। তার ইরফান মায়ের হাত টেনে গম্ভীর গলায় বলে, শি ওয়াজ মাই ফ্রেন্ড। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়ের গালে হাত ডুবিয়ে মায়ের ঠোঁটচোড়ায় দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে, আই ওয়ান্ট ফিডব্যাক, ইউ নো, আই এম ভেরি থার্স্টি। নতুন শুনছো আমার চ্যানেলে, প্লিজ একটা সাবস্ক্রাইব করো।